আজ রবিবার, তাই অন্যদিনের মতো অফিসের তাড়া নেই। ঘুম থেকেও যেন আজ আর উঠতে ইচ্ছে করছে না সৈকতের। সৈকতের মাথার পাশ থেকে মোবাইলটা একবার হাতে তুলে নিয়ে দেখল ঘড়িতে সকাল 8টা। মনে মনে ভাবল, না, আর একটু ঘুমিয়ে নেওয়া যাক। এই ভেবে সে মোবাইলটা রেখে যেই না পাশ ফিরে শুতে যাবে, অমনি মোবাইলটা বেজে উঠল। এক প্রকার বিরক্ত হয়ে সৈকত কলটা রিসিভ করল। হ্যালো। কিরে ভাগ্নে, কি খবর? আরে মামা, তুমি? হ্যাঁ, আমি। তা কেমন আছিস বল? মামাকে তো একেবারে ভুলেই গেছিস দেখছি। আরে কি যে বলো না মামা, ভুলে যাব কেন? আসলে এত কাজের চাপ তো, তাই সেভাবে ফোন করা হয়ে ওঠে না। তা তোমরা সবাই কেমন আছো বলো? আমরা খুব ভালো আছি রে ভাগ্নে। তা শোন, যে কারণে তোকে ফোনটা করেছি এত সকালে। হ্যাঁ মামা, বলো। আরে তোর বোনের বিয়ে ঠিক হয়েছে। আরে তাই নাকি? বাহ, খুব ভালো। দেখতে দেখতে কুট্টি এত বড় হয়ে গেল। তা বিয়ের তারিখটা কবে? আর ওর শ্বশুরবাড়ি কোথায়? হ্যাঁ রে, সামনের বৈশাখ মাসের 12 তারিখে তোর বোনের বিয়ে। আর ওর শ্বশুরবাড়ি আমাদের পাশের গ্রামেই। ছেলে স্কুল মাস্টার, বুঝলি। বাড়িতে বাবা মা ছাড়া আর কেউ নেই। এমনিতে পরিবারটা বেশ ভালো। একবার দেখাতেই আমাদের দুই পরিবারের পছন্দ হয়ে গেল। তাই আর বেশি দেরি করলাম না, বুঝলি। বিয়ের দিনটা পাকা করে ফেললাম। খুব ভালো করেছো মামা। বোন আমার খুব সুখী হবে, তুমি দেখে নিও। আর তাছাড়া ওর মতো মেয়েই বা কটা হয় বলো তো আজকের দিনে? শোন ভাগ্নে, তোকে কিন্তু 7 দিন আগে থেকে আসতে হবে। তোর বোনের বিয়ে বলে কথা। বোনের বিয়ের অনেক দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে। বোনের বিয়েতে তো নিশ্চয়ই যাব মামা, কিন্তু 7 দিন আগে যেতে পারবো কিনা তা কথা দিতে পারছি না। অফিসে ছুটির অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর দেখা যাক কি হয়। তবে তুমি চিন্তা করো না মামা, আমি অবশ্যই যাব। বেশ, তবে এখন আমি রাখি, বুঝলি। এদিকে আমার অনেক কাজ পড়ে আছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। আমাদের তো আর ছেলে নেই। সব কাজ আমাকে আর তোর মামিকেই করতে হচ্ছে। পরে আবার কথা হবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি রাখো। সৈকত গ্রামের ছেলে, কিন্তু বর্তমানে সে কর্মসূত্রে কলকাতা নিবাসী। কলকাতাতে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকে সে। বয়সটা 35 হলেও এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি সে। ওর বাবা মা গ্রামে থাকে, সেখানে ওর দাদা বৌদি আছে। তারাই বাবা মায়ের দেখাশোনা করে। সে যাই হোক, অফিসে ছুটির অ্যাপ্লিকেশন করে যে কদিনে ছুটি পাওয়া গেল, তাতে বোনের বিয়ের 2 দিন আগে মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিল সৈকত। হিসেব মতো বিকেল 5টার মধ্যেই ওর মামার বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু সেদিন সৈকতের কপাল ছিল মন্দ। একটা স্টেশনের লাইনের কাজ হওয়ার জন্য ট্রেনটা আগের স্টেশনে প্রায় ঘন্টা 2 দাঁড়িয়েছিল। তাই ও যখন ওর গন্তব্য স্টেশনে পৌঁছালো, তখন ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে। ট্রেন থেকে নেমে সৈকত আশপাশটা একবার ভালো করে দেখে নিল। ও ছাড়া আর হাতে গোনা কয়েকজন এই স্টেশনে নেমেছে। দেখে মনে হলো তারা এখানকার স্থানীয় বাসিন্দা। ট্রেন থেকে নেমে তারা নিজেদের গন্তব্যের দিকে রওনা দিয়েছে। স্টেশনের হলুদ আলোগুলো মিটমিট করে জ্বলছে। সৈকত প্ল্যাটফর্ম থেকে নেমে একটা সরু গলি দিয়ে হাঁটতে শুরু করলো। এখান থেকে আরেকটু এগোলেই ভ্যান স্ট্যান্ড। যদিও অনেকগুলো বছর এদিকে আসা হয়নি সৈকতের, তবু যেটুকু মনে আছে তাতেও এগিয়ে চলছে ওর মামার বাড়ির দিকে। ভ্যান স্ট্যান্ডে এসে সৈকত দেখল সেখানে একটা গাছের তলায় একটা ভ্যান দাঁড়িয়ে রয়েছে। সৈকত জিজ্ঞেস করল, দাদা, ভুবনডাঙ্গা যাবেন? না বাবু, অত দূর যেতে পারবো নি। আকাশের যে অবস্থা খুব একটা ভালো নয় কো। কখন যে ঝড় বৃষ্টি শুরু হবে কে জানে। আকাশের দিকে তাকিয়ে সৈকত দেখল সেখানে কালো মেঘ জমেছে। সৈকত এবার পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে ভ্যান চালককে দেখিয়ে বলল, যদি তুমি আমাকে ভুবনডাঙ্গা পর্যন্ত নিয়ে যাও, তাহলে তোমাকে এই 100 টাকা ভাড়া দেব। ভ্যান চালক ভাবল সারাদিন ভ্যান চালিয়ে 100 টাকা আয় করা বেশ কষ্টকর। তবে আজ আবার সারাদিন রোজগারও হয়নি।
বাড়িতে তার মেয়ে আর বউটা তার মুখ চেয়ে বসে রয়েছে, তাই এক প্রকার বাধ্য হয়ে সে ভুবনডাঙ্গা যেতে রাজি হয়ে গেল। সৈকত ভ্যানে চেপে বসল। ভ্যান চলতে শুরু করলো। সৈকতের মামার বাড়ির গ্রামের নাম ভুবনডাঙ্গা। ভ্যানে করে যেতে প্রায় 8 ঘন্টা সময় লাগবে, কিন্তু মিনিট 5 যাওয়ার পরেই হঠাৎ আকাশে মেঘের গর্জন শুরু হলো। আকাশের দিকে তাকিয়ে সৈকত দেখল সমস্ত আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। দেখে মনে হচ্ছে যে কোনো সময়ে মুষলধারে বৃষ্টি শুরু হবে। ভয়ে সৈকতের বুকের ভেতরটা একটু ঠিপ ঠিপ করতে লাগলো। এখন কি যদি বৃষ্টি নেমে যায় তাহলে ও মামার বাড়িতে পৌঁছাবে কি করে? ভ্যান চালক বলল, বাবু, অবস্থা তো খুব একটা ভালো বোধ হচ্ছে না। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। জানি না আপনারা ভুবনডাঙ্গায় পৌঁছে দিতে পারবো কি না। ভ্যান চালকের কথা শুনে সৈকতের ভয় আরো দ্বিগুণ হয়ে গেল। তার পক্ষে এত রাতে অন্ধকারে হেঁটে মামার বাড়িতে পৌঁছানো এক প্রকার প্রায় দুষ্কর কাজ। ভ্যান চালক আরও দ্রুত গতিতে ভ্যান টানতে শুরু করলো, কিন্তু সৈকতের আশঙ্কা যদি সত্যি করে মিনিট কয়েকের মধ্যেই শুরু হবে প্রচণ্ড কালবৈশাখী ঝড়, তার সঙ্গে মুষলধারে বৃষ্টি। ভ্যান চালক বলল, বাবু, আমার পক্ষে আর ভুবনডাঙ্গা পৌঁছানো সম্ভব হলো না। আপনি আপনি এখানেই নেমে যান। এতক্ষণ ধরে সৈকত যে ভয়টাই করছিল, অগত্যা বাধ্য হয়ে ওকে ভ্যান থেকে নেমেই যেতে হলো। তারপর ভ্যান চালকের ভাড়া মিটিয়ে দিল। ভ্যান চালক ও তার ভ্যান নিয়ে কোথায় যেন অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আশেপাশে তাকিয়ে সৈকত এমন কোনো জায়গা দেখতে পেল না যেখানে দাঁড়িয়ে সে বৃষ্টির হাত থেকে নিজের মাথাটা বাঁচাবে। এই ঝড়ের মধ্যে ছাতা মেলা দায়, তাই সে ভিজতে ভিজতেই এগিয়ে চলল সামনের দিকে। এদিকটা কোনো জনবসতি নেই, যতদূর চোখ যায় শুধু ধুধু ফাঁকা মাঠ। সৈকত এই দুর্যোগের মধ্যে বহু কষ্টে এগিয়ে চলল। কিছুটা পথ হাঁটার পরে সৈকত দেখতে পেল একটু দূরেই একটা দোতলা বাড়ি রয়েছে। ও মনে মনে ভাবল, আজ রাতটুকু যদি এই বাড়িতে একটু মাথা গোজার আশ্রয় পাওয়া যায় তাহলে কাল সকালে উঠেই সে মামার বাড়ি চলে যাবে। সৈকত বাড়িটার দিকে এগিয়ে গেল। বাড়িটার দরজা জানলা সব বন্ধ, তাই ভেতরের কোনো আলো বাইরে আসছে না। বাড়ির সদর দরজার সামনে গিয়ে সৈকত ডাকল, বাড়িতে কেউ আছেন? বড় বিপদে পড়ে এসেছি এখানে। কিন্তু বার দুয়েক ডাকার পরেও বাড়ির ভেতর থেকে কেউ কোনো সাড়া দিল না। সৈকত আবার ডাকল, বলি বাড়িতে কেউ আছেন? দয়া করে একটিবার বাইরে আসুন না, বড় বিপদে পড়েছি। কিন্তু না, এবারেও কেউ দরজা খুলে বাইরে আসা তো দূরের কথা, সাড়া পর্যন্ত দিল না। এদিকে বাইরে তখন প্রবল দুর্যোগ। এর মধ্যে দাঁড়িয়ে থাকাটাও সৈকতের পক্ষে প্রায় অসম্ভব। কি করবে সে এখন? কার মুখ দেখেছে সে আজ বাড়ি থেকে বেরিয়েছিল কেই জানে। ও কি এখন বাড়ি ফিরে যাবে? আর একটু এগিয়ে গিয়ে দেখবে সামনে যদি কোনো বাড়িঘর পাওয়া যায়, কিন্তু এই অবস্থায় পথ চলবে কি করে? সদর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সৈকত এইসব কথাগুলো ভাবছিল, ঠিক তখনই বাড়ির সদর দরজা খুলে গেল। বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন একজন বৃদ্ধ মানুষ। তার এক হাতে একটা হ্যারিকেন আর অন্য হাতে একটা পুরনো দিনের কাঠের হাতলযুক্ত ছাতা। দরজা খুলে বাইরে এসে তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, কে কে এসে এই দুর্যোগের রাতে? আগে আমি সৈকত মুখার্জি, সেই কলকাতা থেকে আসছি। এখানে বোনের বিয়েতে মামার বাড়ি যাচ্ছিলাম ভুবনডাঙ্গা গ্রামে, কিন্তু এই দুর্যোগের মধ্যে এখন গাড়ি পেলাম না। পায়ে হেঁটেও এতটা পথ যাওয়া সম্ভব নয়, তাই দয়া করে আজকে রাতটা যদি এ বাড়িতে একটু আশ্রয় দেন তাহলে বড় উপকার হয়। বৃদ্ধ তার হাতের হ্যারিকেনটা উপরের দিকে তুলে ধরে আগে সৈকতকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিলেন। তারপর বললেন, না মশাই, এখানে থাকা যাবে না। দয়া করে আজকে রাতটা একটু থাকতে দিন না, কাল ভোর হওয়ার আগেই আমি চলে যাব, কথা দিচ্ছি আপনাকে। বৃদ্ধ কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর বললেন, আচ্ছা, আসেন, ভেতরে আসেন। আপনি আমাকে বাঁচালেন, না হলে আজ রাতে কোথায় থাকতাম কে জানে। সৈকত বৃদ্ধের সাথে ঘরের ভেতরে ঢুকল। ঘরের ভেতরটা অন্ধকার, কোথাও কোনো আলো জ্বলছে না। সৈকত ভাবল হয়তো বাইরের দুর্যোগের জন্য এখন লোডশেডিং, হয়তো কোথাও কারেন্টের তার ছিঁড়ে পড়েছে। বৃদ্ধ সৈকতকে বলল, আপনি এখানে একটু দাঁড়ান,
আমি এক্ষুনি আসছি। বৃদ্ধ হ্যারিকেন নিয়ে ভেতরে চলে গেলেন। অন্ধকারের ভেতর সৈকত একা দাঁড়িয়ে রইল। এইভাবে প্রায় মিনিট 10 পর্যন্ত অতিক্রান্ত করার পরে সৈকত বেশ ভয় লাগছিল। কোথায় গেল সেই বৃদ্ধ? এভাবে ওকে অন্ধকারে একা দাঁড় করিয়ে রেখে। জামাকাপড় ভিজে চুপচুপ করছে। এভাবে বেশিক্ষণ থাকলে নির্ঘাত জ্বরে পড়বে ও। কিন্তু কী বা করার আছে ওর? আর কিছুটা সময় কেটে যাওয়ার পরেই সৈকত ভাবল, একবার ভিতরে গিয়ে দেখা যাক না লোকটা গেল কোথায়। এই ভেবে সৈকত যেই না পা বাড়িয়েছে, ও দেখল ভেতর থেকে সে বৃদ্ধ বেরিয়ে আসছে। তার হাতে কিছু জামা কাপড় রয়েছে। বৃদ্ধ সৈকতকে বলল, একেবারে ভিজে চুপচুপে হয়ে গেছেন দেখছি। নেন, এই তোয়ালেটা দিয়ে ভালো করে গা হাত পা পুছে এই জামা কাপড়গুলো পরে নেন। হ্যাঁ, চিন্তা করবেন নে, এগুলো দাদা বাবুর পোশাক। সব ধুয়ে কেচে ইস্ত্রি করে রেখেছিলুম আমি। ভেবেছিলুম দাদা বাবু এসে এগুলো পরবে, কিন্তু তার হলো কই। সেই কবে থেকে জামা কাপড়গুলো এইভাবে আলমারির ভেতরে বন্দি হয়ে পড়ে রয়েছে। কেউ আর এগুলো কোনোদিন পরেনি। তাই আজ আপনারে দিলাম, আপনি পরেন। বৃদ্ধের কথায় একটা চাপা কষ্টের সুর খুঁজে পেল সৈকত। কৌতূহলের বশে জিজ্ঞেস করল, কেন, আপনার দাদাবাবু কোথায় গেছেন? তিনি কি অনেক দূরে থাকেন নাকি? হ্যাঁ, অনেক দূরে, অনেক দূরে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, হ্যাঁ, ওসব কথা থাক, অনেক রাত হলো। এই ওরা সবাই আবার চলে আসবে। আপনি তাড়াতাড়ি জামা কাপড়গুলো বদলে নেন, তারপর আমি খেতে দিচ্ছি। হ্যাঁ, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েন। ওরা এসে পড়লে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। বৃদ্ধের এই কথা সৈকতকে খুব অবাক করে দিল। কারা এসে যাবে? আর তারা এসে গেলে সৈকতের বিপদেই বা পড়বে কেন? কিছুই বুঝে উঠতে পারল না সে। ও বৃদ্ধকে জিজ্ঞেস করল, আপনি কাদের কথা বলছেন? চুপ চুপ চুপ, ওদের নাম করবেন না এখন। নাম করলেই কিন্তু ওরা এসে যাবে। ওই যে ওইদিকে কলঘর। আপনি তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়গুলো বদলে নেন, আমি আপনার জন্য খাবার বাড়ছি। আর এই হ্যারিকেনটা আপনি নিয়ে যান। সৈকত কয়েক মুহূর্ত বৃদ্ধর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আরে মশাই, এত দেরি করবেন না, যা বললাম তাড়াতাড়ি করেন। এই বলে তিনি সৈকতের হাতে হ্যারিকেনটা এক প্রকার জোর করেই ধরিয়ে দিলেন। তারপর নিজের ঘরের ভেতরের অন্ধকারের কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। সৈকত হ্যারিকেনে তারা জামা কাপড় নিয়ে কল ঘরের দিকে চলে গেল। জামা কাপড় বদলে সে আবার ফিরে এলো। দেখল বৃদ্ধ খাবার থালা নিয়ে অপেক্ষা করছেন। সৈকতকে দেখেই বৃদ্ধ বললেন, নেন নেন, তাড়াতাড়ি খেয়ে নেন এবার। গরম গরম ভাত আর মাছের ঝোল দিয়ে খুব তৃপ্তি করে খেল সৈকত। রান্নাটাও দারুণ হয়েছে, ঠিক ওর মায়ের মতো। অনেকদিন মায়ের হাতে রান্না খাওয়া হয়নি সৈকতের। আরে মশাই, কি এত ভাবছেন বলেন তো? এই তখন থেকে বলছি ওরা এসে যাবে, আপনি তাড়াতাড়ি খেয়ে নেন না। বৃদ্ধের এই কথায় সৈকত আর কোনো প্রশ্ন করল না। যদিও ওর মনের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন ঘোরাফেরা করছিল, তবুও সাহস করে সেগুলো আর বৃদ্ধকে জিজ্ঞেস করল না। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে নিল সৈকত। বৃদ্ধ বললেন, আসেন আমার সঙ্গে আসেন, আমি আপনার শোবার ঘরটা দেখাই দিচ্ছি। বৃদ্ধ সৈকতকে নিয়ে দোতলার একটি ঘরে গেলেন। ঘরটা বেশ বড়। ভেতরে একটা চৌকি রয়েছে, তার উপর সাদা বিছানা পাতা। চৌকির পাশে একটা কাঠের টেবিল, তার উপরে কিছু জিনিসপত্র রয়েছে। বৃদ্ধ বললেন, নেন, এবার শুয়ে পড়েন। ওই টেবিলের ওপর মোমবাতি আর দেশলাই আছে, যদি প্রয়োজন হয় তো জ্বালায় নেবেন। আর দরজাটা ভেতর থেকে ভালো করে বন্ধ করে দেবেন। তবে খবরদার, রাতে কিন্তু দরজা খুলে বাইরে বেরোবেন নে। বৃদ্ধের শেষের এই কথাটা সৈকতকে অবাক করে দিল। বৃদ্ধ রাতে দরজা খুলে বাইরে বের হতে বারণ করলেন কেন? বিষয়টা ঠিক বোধগম্য হলো না সৈকতের। সে জিজ্ঞেস করল, কেন, বাইরে বের হলে কি হবে? ভূতে ধরবে নাকি? হ্যাঁ, বলেই হো হো করে হেসে উঠল।
সৈকতের এই ধরনের ইয়ার্কি হয়তো ভালো লাগলো না বৃদ্ধর। তিনি কটমট করে সৈকতের দিকে তাকালেন। সৈকত হাসতে হাসতে বলল, দেখুন, আমি কলকাতার ছেলে, আমাকে এইসব ভূত প্রেতের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? আর তাছাড়া যে জিনিসের কোনো অস্তিত্বই নেই তাকে কেন শুধু শুধু ভয় পেতে যাব বলুন তো মশাই? এবার বৃদ্ধের ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠল। তবে সে হাসি যেন সাধারণ হাসি নয়, তার মধ্যে কিছু একটা যেন মিশে রয়েছে। কিন্তু সেটা যে কি তা ধরতে পারল না সৈকত। আমি আবার যাই, আপনি শুয়ে পড়েন। তবে আপনারে আবারও সাবধান করে দিচ্ছি, রাতে কোনো অবস্থাতেই দরজা খুলে ঘরের বাইরে বেরোবেন নে, না হলে কিন্তু বিপদে আপনি পড়বেন, এই আমি বলে দিলুম। বৃদ্ধ চলে গেল। সৈকত পকেট থেকে মোবাইলটা বের করে টর্চটা জ্বালিয়ে টেবিলের উপর থেকে মোমবাতিটা নিয়ে সেটা জ্বালিয়ে রেখে শুয়ে পড়ল। ভাবল মামার বাড়িতে একটা ফোন করে খবর দেবে, না হলে মামারা নিশ্চয়ই হয়তো এতক্ষণে চিন্তায় পড়ে গেছে। কিন্তু মোবাইলটা নিয়ে দেখলো নেটওয়ার্ক নেই। কিন্তু আর করা বা যাবে কি? নিরুপায় হয়ে সৈকত মোবাইলটা রেখে দিল। সারাদিনের ধকলে বিছানায় শোয়ার সাথে সাথেই ওর দু চোখ জুড়ে ঘুম নেমে এলো। মাঝরাতে একটা অজানা অস্বস্তিতে হঠাৎ ঘুম ভেঙে গেল সৈকতে। ও বিছানায় উঠে বসল। ঘরের ভিতরে বিরাজ করছে একটা নিশ্ছিদ্র অন্ধকার। মোমবাতিটা নিভে গেছে। সৈকতের মনে হলো ওর ঘরের চারপাশে বাতাস কেমন যেন ভারী হয়ে গেছে। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে ওর। গলাটা শুকিয়ে কাঠ, কিন্তু এই ঘরে তো জল নেই। ওর ব্যাগে একটা জলের বোতল আছে, কিন্তু সেটা তো নিচে রাখা। সৈকত ভাবলো একবার নিচে গিয়ে জল নিয়ে আসবে। পরক্ষণেই ওর মনে পড়ে গেল গত রাতে শোবার সময় সে বৃদ্ধ ওকে বারবার সাবধান করে দিয়ে গিয়েছিল যেন রাতে কোনো অবস্থাতেই দরজা খুলে বাইরে না বেরোয়। কিন্তু তারপরেই ওর মনে হলো বৃদ্ধ নিশ্চয়ই ওকে ভয় দেখানোর জন্য ওসব কথা বলেছিল। তাছাড়া ছোট থেকেই সে খুব সাহসী, ভয় তার কোনো কালেই ছিল না। কিন্তু আজ যেন বুকের ভেতরে কেমন যেন একটা ভয় বাসা বেঁধেছে। যদিও এর কারণ সে জানে না। হতে পারে সে বৃদ্ধ তখন ওকে ভয় দেখিয়েছিল, আর সেই কারণেই ওর এমনটা হচ্ছে। সৈকত আর বেশি কিছু না ভেবে বিছানা থেকে নেমে যেই না দরজার দিকে পা বাড়াতে যাবে, অমনি ঘরের বন্ধ দরজা জোরে জোরে টোকা পড়ল। সৈকত চমকে উঠল। এত রাতে কে ওর ঘরে এইভাবে ধাক্কা দিচ্ছে? হতে পারে সে বৃদ্ধ। এই ভেবেই সৈকত গিয়ে দরজাটা খুলে দিল। কিন্তু দরজার বাইরে অন্ধকারের ভেতরে কাউকেই দেখতে পেল না। সৈকত চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। না, কাউকে তো দেখা যাচ্ছে না। তাহলে কে দরজার সামনে ধাক্কা দিল? সৈকত একবার চিৎকার করে ডাকল, কে কে এখানে? কিন্তু কেউ ওর প্রশ্নের কোনো উত্তর দিল না। সৈকত ভাবল এ কি তবে ওর মনের ভুল? না না, এটা কিছুতেই হতেই পারে না। ও তো স্পষ্ট শুনেছে দরজায় কেউ ধাক্কা দিচ্ছিল। ওরা আবার মনে পড়ে গেল সেই বৃদ্ধের কথা। তাহলে কি কেউ ওকে ভয় দেখানোর জন্য এমনটা করলো? সৈকত টেবিলে রাখা মোমবাতিটা আবার জ্বালিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। সে অন্ধকারের মধ্যে এদিক ওদিক খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে ঢুকল। দেখল সেখানে একটা ঘটি রাখা আছে। সৈকত ভাবল এতে জল থাকতে পারে। সে ঘটিটা হাতে তুলে নিতেই একটা পচা দুর্গন্ধে ওর সমস্ত শরীরটা গুলিয়ে উঠল। মোবাইলের আলো ধরতেই দেখল ঘটিতে জল নেই, রয়েছে একটা লাল রঙের তরল পদার্থ। প্রচণ্ড ভয়ে সে ঘটিটা ছুঁড়ে ফেলে দিল, কারণ ঘটিতে যে তরল পদার্থটা ছিল সেটা আর কিছুই নয়, সেটা হলো পচা রক্ত। সৈকত দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ও আবার দৌড়ে দোতলার নিজের ঘরে চলে গেল। বিছানার উপর ধপাস করে বসে পড়ে সৈকত হাঁপাতে লাগলো। এটাও কি দেখলো? ঘটিতে জলের বোতলে রক্ত। কার রক্ত ওটা? আর আর সেই বৃদ্ধই বা কোথায়? এমন সময় পাশের ঘর থেকে কারোর কথা বলার মৃদু শব্দ কানে এলো সৈকতের। মনে হচ্ছে বেশ কয়েকজন ব্যক্তি যেন সেখানে বসে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। ঘর থেকে বেরিয়ে সৈকত সেই শব্দকে লক্ষ্য করে এগিয়ে গেল দক্ষিণের দিকে। সেখানে একটা ঘর আছে, তবে বাইরে থেকে বন্ধ।
সৈকত বুঝতে পারল কথা বলার শব্দগুলো এই ঘরের ভেতর থেকেই আসছে। সৈকত সেই ঘরের দিকে একবার এগিয়ে গেল। ঘরের জানলাটা অল্প ফাঁক করা আছে, আর সেখান থেকেই হ্যারিকেনের টিমটিমে আলোটা বাইরে বেরিয়ে আসছে। সৈকত সেই জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতরে উকি মারল। সৈকত দেখল ঘরের ভেতরে 5 জন মানুষ বসে আছে, আর তারা সবাই কি যেন সব খাচ্ছে, কিন্তু তারা সবাই কিন্তু নিজেদের মাথা নিচু করে বসে রয়েছে, তাই তাদের মুখ দেখতে পাচ্ছে না। আর ঘরের ভেতরে রয়েছে একটা লোহার আলমারি। একজন ব্যক্তি খেতে খেতে কি যেন একটা ইশারা করলো, আর অন্য আরেকজন ব্যক্তি উঠে গিয়ে সেই আলমারিটা খুলে তার ভেতর থেকে যে জিনিসটা বের করে আনলো, সেটা দেখে সৈকতের সারা শরীর হিমশীতল বরফ হয়ে গেল। যে জিনিসটা আলমারি থেকে বের করে আনলো সেটা মানুষের কাটা মুন্ডু। তবে সেটা সেই ইশারা করা ব্যক্তির থালায় দিয়ে দিল, আর সেই ব্যক্তি মুন্ডুটা নিয়ে মহা আনন্দে মুখে তুলে চিবোতে লাগলো। এই দৃশ্য দেখে সৈকতের মুখ থেকে একটা গোঙানির মতো শব্দ বেরিয়ে এলো, আর তাতে ঘরের ভেতর থাকা লোকগুলো মুখ তুলে ওর দিকে তাকালো। সৈকত দেখল মানুষগুলোর মুখ কোনো জীবন্ত মানুষের মতো নয়, মুখগুলো ক্ষত বিক্ষত, চোখের জায়গায় শুধুমাত্র 2টো গর্ত, ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। এই দৃশ্য দেখে সৈকত সেই মুহূর্তে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দৌড়ানো তো দূরের কথা, তার পা দুটো সেই জায়গায় 1 ইঞ্চিও সরল না, বরং সেখানে বেঁধে গেল। এবার ঘরের ভিতরে সেই লোকগুলো খাবার রেখে উঠে দাঁড়ালো। সৈকত দেখল ওদের মুখের মতো ওদের শরীরগুলো বিভৎসভাবে ক্ষত বিক্ষত, সেখান থেকে রক্ত মাংস খসে খসে পড়ছে। এরপর তারা এক পা করে এগিয়ে আসতে লাগলো দরজার দিকে, আর মুখ দিয়ে একটা বিকট গর্জন করতে লাগলো। সৈকত চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও, ভূত, ভূত! কিন্তু কেউ ওকে বাঁচাতে এলো না। সৈকত বেশ ভালোভাবে বুঝতে পারলো যে আজ রাতই হবে ওর জীবনের শেষ রাত। চোখের সামনে ওর বাবা মার মুখগুলো ভেসে উঠছিল সৈকতের। ওর বাবা মা হয়তো কোনোদিনও জানতেও পারবে না যে তাদের একমাত্র ছেলে মামার বাড়িতে বেড়াতে এসে এভাবে ভূতের হাতে নিজের প্রাণটা হারিয়েছে। সেই বিভৎস মুখধারী লোকগুলো দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো, আর সৈকতকে চারিদিক থেকে ঘিরে ফেলল। সৈকত জোরে চিৎকার করতে চাইল, কিন্তু প্রচণ্ড ভয় যেন ওর গলার স্বর স্তব্ধ হয়ে এসেছে। সৈকত সেই জায়গাতেই কাঠের মতো দাঁড়িয়ে রইল আর কাঁপতে লাগলো। সৈকতের ওই অবস্থা দেখে এবার সেই বিভৎস চেহারার লোকগুলো এক পৈশাচিক অট্টহাসি করে উঠল। সেই হাসিতে বুকের রক্ত যেন গলে জল হয়ে যায়। এবার তারা নিজেদের বিভৎস হাতগুলো বাড়িয়ে দিল সৈকতের দিকে। সৈকত যেন নিজের মৃত্যুকে নিজের চোখের সামনে দেখতে পেল। হাতগুলো যখন ওর গলার কাছাকাছি এসে গেছে আর একটুখানি এগোলে তার গলা চেপে বসবে, সেই মুহূর্তে ও চোখ বন্ধ করলো, আর পর মুহূর্তেই শুনতে পেল একটি পরিচিত কণ্ঠস্বর, ছেড়ে দাও দাদা বাবু, ওরে ছেড়ে দাও, মেরো না ওরে। আর কত মানুষের এমনভাবে প্রাণ নেবে তোমরা? অনেক তো হলো দাদা বাবু, এবার বন্ধ করো তোমাদের এমন হত্যা লীলা। এ তো সেই বৃদ্ধের কণ্ঠস্বর। সৈকত এবার চোখ খুলল, দেখলো ওর থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। সৈকত যেন বুকে একটু বল পেল, চিৎকার করে বলল, বাঁচান, আমাকে বাঁচান আপনি। ও ওরা মেরে ফেলবে আমাকে, আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। বৃদ্ধ ক্রুদ্ধ স্বরে সৈকতকে বলল, কেন বেরিয়েছিলেন ঘর থেকে? আপনাদের আমি পই পই করে বারণ করে দিয়েছিলুম রাতে কোনো অবস্থাতেই দরজা খুলে বাইরে না বেরোতে, কিন্তু আপনি তো আবার কোনো কথাই শুনলেন না। এর ফল তো এবার আপনারে ভোগ করতেই হবে। এবার সেই বিভৎস চেহারার লোকগুলোর মধ্যে একজন বিকৃত কণ্ঠে বলে উঠল, তোকে বারণ করেছিলাম না রে বুড়ো, আমাদের মাঝখানে না আসতে, কিন্তু তুই আমাদের কোনো কথাই কানে নিলি না। যা এখান থেকে, যা বলছি। তোর এই স্বভাবের জন্যই তো তোকে মেরেছিলাম রে বুড়ো, মনেও তোর শান্তি হয়নি। তুই আবার এসেছিস আমাদের কাজে বাঁধা দিতে। চলে যা, চলে যা এখান থেকে।
আমাদেরকে আমাদের কাজ করতে দে, না হলে আজ তোর চোখের সামনে এই ছেলেটাকে মারব, তারপর রক্ত মাংস দিয়ে মহাভোজ সারবো রে বুড়ো। কতদিন টাটকা মানুষের মাংস খাইনি রে, সে কবে তোর ওই বুড়ো শরীরের মাংস আর হাড় চিবিয়ে খেয়েছিলাম। আজ আজ কতদিন পর এমন একটা তরতাজা কচি ছেলের রক্ত মাংস খাবো রে। আমার আমার যে আর তর সইছে না। এই বলে সে নিজেই জিভটা বের করে একবার ঠোঁটের চারদিকটা বুলিয়ে নিল, তারপর সৈকত থেকে ফিরল। সৈকত এতক্ষণে সব কথা চুপ করে দাঁড়িয়ে শুনছিল, কিন্তু অনেক কিছুই তার বোধগম্য হলো না। হঠাৎ সৈকতের মনে পড়ে গেল ওর গলায় একটা হনুমানজির মূর্তির লকেট আছে। ওর ঠাকুমা ছোটবেলায় ওর গলায় এটা বেঁধে দিয়েছিলেন, সেই থেকেই ওটা ওর গলায় রয়েছে। সৈকত এবার সেই মূর্তিটা চেপে ধরে মনে মনে বজরংবলীকে স্মরণ করে দুই চোখ বন্ধ করে হনুমান চল্লিশা পাঠ করতে লাগলো। বেশ কিছুক্ষণ সেটা পাঠ করার পর সৈকত ধীরে ধীরে চোখ মেলে তাকালো। দেখল ওর সামনে সেই বিভৎস চেহারার লোকগুলো আর নেই। সেই বৃদ্ধকেও সে আর সেখানে দেখতে পেল না। সৈকত আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে দৌড়ে নিচে নেমে গেল। বাড়ি থেকে ওর নিয়ে আসা ব্যাগটা সেখানে মেঝের উপর পড়েছিল। সেটা কাঁধে তুলে নিয়ে দৌড়ে বাড়ি থেকে বের হতে যাবে, হঠাৎ একটা কিছুতে হোঁচটকে সৈকত মুখ থুবড়ে পড়ল। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়িয়ে মোবাইলের টর্চের আলোয় যা দেখল তাতে ও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সেই বৃদ্ধের ক্ষত বিক্ষত রক্তাক্ত মৃতদেহটা পড়ে আছে মাটিতে। সেই মৃতদেহ একবার যে দেখবে সেই ভয়ে জ্ঞান হারাবে। মনে হচ্ছে কেউ যেন তার শরীর থেকে হাড় মাংস খুবলে খুবলে খেয়েছে। কিন্তু একটু আগেও তো উনি এই ঘরের মধ্যে কথা বলছিল, তাহলে ওনাকে এভাবে মারল কে? তাহলে কি তখন ওদের বলা কথাগুলি সত্যি? তখন সৈকত বুঝতে না পারলেও এখন সৈকত বেশ ভালোভাবেই বুঝতে পারছে যে ওই লোকগুলোর মতো ওই বৃদ্ধ আসলে কোনো মানুষ ছিল না, ছিল একটা প্রেতাত্মা। কি মশাই, কি দেখছেন ওভাবে? কথাটা কানে যেতেই সৈকত চমকে পিছনে তাকালো। দেখলো ওর থেকে কয়েক হাত দূরেই হ্যারিকেন হাতে দাঁড়িয়ে রয়েছে সেই বৃদ্ধ। আপনি আপনি মৃদু নিজের মুখের দাঁতগুলো বের করে ফ্যাক ফ্যাক করে একবার হেসে উঠলেন, তারপর বললেন, হ্যাঁ আমি। কি খুব অবাক হচ্ছেন তাই তো? অবাক হওয়ারই তো কথা। আসলে একটু আগে যারা আপনারে মারতে গিয়েছিল তারা আমারেও মেরেছে। তবে আমার অপরাধ ছিল শুধু আমি আপনার মতোই আরেকটি ছেলেরে বাঁচাতে গিয়েছিল ওদের হাত থেকে। সেই দিনও ছিল এমনই এক দুর্যোগের রাত। আপনার মতোই একটি ছেলে আশ্রয় নিতেই বাড়িতে এসেছিল। সেই দিন ওরা রাত্রে ওই ছেলেটারে মারবে বলে অপেক্ষা করছিল। আমি ছেলেটারে লুকায়ে এই বাড়ি থেকে বের করে দিই, আর সেই কথা জানতে পেরে ওরা আমায় আর বাঁচতে দিল না। আমাকে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে ওরা খুন করলো। তারপর আমার শরীরটা ছিঁড়ে খুঁড়ে ওরা রক্ত মাংস খেতে লাগলো। কিন্তু সেদিন ভোরের আলো ফুটে যাওয়ার জন্য ওরা আমার শরীরটাকে পুরোটা না খেয়েই ফিরে যায় নিজেদের জগতে। কিন্তু আমার আত্মার মুক্তি ঘটেনি, তাই মৃত্যুর পরেও আমি এই বাড়িতেই রয়ে গেলুম। আজও এমন দুর্যোগের রাতে যদি কেউ এই বাড়িতে আশ্রয় নিতে আসে, তাহলে সেদিন ওরাও আসে তার রক্ত মাংস দিয়ে নিজেদের মহাভোজ সারতে। আমার মৃত্যুর পর আপনি প্রথম এলেন এই বাড়িতে। আপনার হয়তো মনে আছে, আমি কিন্তু প্রথমে আপনারে এই বাড়িতে থাকতে দিতে চাইনি। তবে ভেবেছিলুম যে আপনারে আমি হয়তো এখন বাঁচাতে পারবো। হাজার হোক, আমারও যে এখন ওদের মতোই শক্তি আছে। সৈকত ভেবে দেখল বৃদ্ধ সঠিক কথাই বলছে।
প্রথমে সত্যি তিনি তাকে ওকে এই বাড়িতে থাকতে দিতে চাননি, কিন্তু সৈকতের অনুরোধেই শেষে বাধ্য হয়ে তিনি ওকে এই ভুতুরে বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলেন। সৈকত এতক্ষণ বৃদ্ধের সব কথাগুলো অবাক হয়ে শুনছিল। বৃদ্ধের সব কথা শুনে সৈকতের ভয়টাও যেন অনেকটাই কমে গিয়েছিল। এবারও জিজ্ঞেস করলো, আচ্ছা, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? বেশ করেন, বলুন কি জানতে চান আপনি? যারা আমাকে মারতে এসেছিল তারা আসলে কারা? আর আপনি তাদের মধ্যে একজনকে দাদাবাবু বলে ডাকলেন কেন? আর আর আপনিই বা কে? বৃদ্ধ কয়েক মুহূর্ত মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন। আমি ছিলাম এই বাড়ির সবচেয়ে পুরনো চাকর। এ বাড়ির কর্তা আর গিন্নিমা খুবই ভালো মানুষ ছিলেন। একবার একটা দুর্ঘটনায় কর্তা বাবু আর গিন্নিমা দুজনেই মারা যান। তখন দাদা বাবুর বয়স 5 বছর। তার সব দায়ভার এসে পড়ল আমার উপর। আমি তারে কোলে পিঠে করে বড় করে তুলি। নিজের সন্তানের মতোই আমি তারে বুকে আগলে মানুষ করেছিলুম। তার জন্য আমি কোনোদিনও নিজে সংসার করিনি। কর্তার বড় ইচ্ছে ছিল দাদাবাবু কলকাতায় যে লেখাপড়া শিখবে, তারপর তারে বিদেশে পাঠাবেন। আমিও সেই চেষ্টাই করেছিলুম। দাদাবাবুরে প্রথমে কলকাতায় পাঠালুম লেখাপড়া শিখতে, কিন্তু কলকাতায় থাকাকালীন খারাপ সঙ্গে পড়ে আমার মন ভালো মানুষ দাদাবাবু কেমন যেন হয়ে গেল। মদ, মেয়ে মানুষ কোনো কিছুই বাকি রাখলো না। আমি তারে বিদেশে যাওয়ার কথা বললে সে বলতো এইখানে থেকেই নাকি অনেক অনেক টাকা সে রোজগার করবে। একদিন দাদাবাবু হঠাৎই কোনো খবর না দিয়ে কলকাতা থেকে বাড়ি ফিরে আসেন। আমারে বলে যে কলকাতা থেকে নাকি আজ রাতে তার কয়েকজন বন্ধু আসবে, আমি যেন তাদের রাতের খাবার দাবারের সব আয়োজন করে রাখি। আমিও তাই করেছিলুম। সেদিন রাতে দাদাবাবুর 4 জন বন্ধু এ বাড়িতে এলো। রাতের বেলা খেয়ে দিয়ে ওরা দোতলার সেই ঘরে বসেই গল্প করছিল, যে ঘরে আপনি একটু আগে ওদের বসে থাকতে দেখেছিলেন। সারা রাত ধরে সেখানে মদের ফোয়ারা ছোটে। আমি যখন রাতে নিজে খেয়ে দিয়ে দাদাবাবুর ঘরে গিয়েছিলাম তার আর কিছু লাগবে কিনা সে কথা জানতে, তখনই দরজার বাইরে থেকে শুনতে পাই যে তারা একজন বড় ব্যবসায়ীরে খুন করবার পরিকল্পনা করছে। এই কথা শুনে আমি তো খুবই ভয় পেয়ে যাই। আমি দরজা খুলে ঢুকে দাদাবাবুরে এসব কাজ করতে বারণ করি, কিন্তু দাদাবাবু আর তার বন্ধুরা আমাকে শাসায় এই বলে যে আমি যদি তাদের কথায় নাক গলাই বা কাউরে জানাই তাহলে ওরা আমারেও শেষ করে দেবে। তাই আমি আর এইসব নিয়ে কোনোদিনও কোনো কথা দাদাবাবুরে বলিনি। পরদিন সকালেই দাদাবাবু আর তার বন্ধুরা এ বাড়ি ছেড়ে চলে যায়। আর তার ঠিক 2 দিন পরেই খবরের কাগজে বেরোয় একজন বড় ব্যবসায়ীরে অপহরণ করে খুন করবার অপরাধে দাদাবাবু আর তার বন্ধুরা পুলিশের হাতে নাকি ধরা পড়েছে। আমি ছুটে গেলুম কলকাতায় দাদাবাবুরে দেখতে। থানার গারদে দাদাবাবুরে দেখে বুকের ভেতরটা আমার হু হু করে উঠল। যারে ছোটবেলা থেকে নিজের বুকে আগলে বড় করেছি, আজ তার এই পরিণতি। শুনলাম পরের দিনই নাকি দাদাবাবুরে আদালতে নিয়ে যাওয়া হবে, সেখানে তাদের বিচার হবে। কিন্তু আদালতে নিয়ে যাওয়ার পথে দাদাবাবুরা পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে, আর শেষ পর্যন্ত পুলিশের এনকাউন্টারে দাদাবাবু আর তার 4 বন্ধু মারা যায়। এই পর্যন্ত বলে বৃদ্ধ থামলেন। সৈকত বেশ বুঝতে পারছিল কান্নায় তার গলা যেন বারবার বুঝে আসছে। বৃদ্ধ আবার বলতে শুরু করলেন। দাদাবাবুর মৃত্যুর পরে আমি ভেবেছিলাম সংসার ত্যাগ করে আমি ধম্মে কম্মে মন দেব, কিন্তু পারলুম নে। এ বাড়ির মায়া ত্যাগ করে যেতে পারলুম নে। রয়ে গেলুম এই বাড়িতেই একা। কিন্তু হঠাৎ একদিন রাতে টের পেলুম এ বাড়িতে আমি একা নয়, দাদাবাবু আর তার বন্ধুরাও আছে।
আর তারা জীবিত অবস্থায় যেমন মানুষরে ধরে মারত, আজও ঠিক তেমনটাই করে। শুধু তাই নয়, তাদের মেরে তাদের রক্ত মাংস হাড় করে দিয়ে নিজেদের খিদে মেটায়, ঠিক যেমন আজ আপনার সাথে করতে চেয়েছিল। শুধুমাত্র আপনার গলায় ওই হনুমানজির লকেট থাকায় ওরা সেটা করতে পারল না। হনুমানজি আপনার রক্ষে করেছেন, না হলে আপনার অবস্থাও আজ আমার মতোই হতো। সব শুনে সৈকতের শুধু একটাই কথা মনে হচ্ছিল, যে আজ ওর এতদিনের সমস্ত বিশ্বাস অবিশ্বাস যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। ভূত প্রেত বা অলৌকিক কোনো বিষয়কেই ও কোনোদিনও বিশ্বাস করেনি। সে বিজ্ঞানের ছাত্র, সব কিছুকে যে যুক্তি দিয়ে বিজ্ঞান দিয়ে বিচার করতে চায়। কিন্তু আজ সে নিজের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটতে দেখল, নিজের কানে যা শুনল, তারপরে কি বিজ্ঞান বা যুক্তিসম্মত ব্যাখ্যা করতে পারবে সে? যদি থাকেও তা সৈকতের জ্ঞানের বাইরে। হঠাৎ বৃদ্ধ বললেন, আপনারে একটা অনুরোধ করব, রাখবেন? অবশ্যই, অবশ্যই রাখবো। বলুন, কি অনুরোধ? আমার মৃত্যু হয়েছে আজ থেকে 1 বছর আগে, কিন্তু আজও আমার আত্মার মুক্তি ঘটেনি, কারণ পবিত্র আগুনের স্পর্শ আমি পাইনি। তাই যদি দয়া করে আপনি আমার আত্মার মুক্তির ব্যবস্থা করে দেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। নিশ্চয়ই, আমি আপনার মুক্তির ব্যবস্থা করব, কিন্তু কি উপায় সেটা দয়া করে আমাকে বলে দিন আগে। যে ঘরে আপনারে থাকতে দিয়েছিলুম, সেই ঘরে চৌকির নিচে একটা ট্রাঙ্ক আছে, তার ভেতর আমার একখান ছবি আছে। সেটা এনে যদি আপনি আগুনে জ্বালায় দেন, তবেই আমার মুক্তি ঘটবে। হ্যাঁ, আরও একটা কথা, আপনার যে কাজটার কথা বললুম, সেটা করেই আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন, আর ভুলেও কোনো দিনে মুখ হবেন নে। বেশ, তাই হবে। সৈকত আবার দোতলায় গেল। সেই ঘরে ঢুকে খাটের তলা থেকে ট্র্যাঙ্কটা বের করে আনলো। ট্র্যাঙ্কটা খুলে তার ভেতর থেকে সে বৃদ্ধের একটা ছবি পেল। সেটা নিয়ে সে বাড়ির উঠোনে এসে আগুনে জ্বালিয়ে দিল। সঙ্গে সঙ্গে বাতাসে ভেসে উঠল সেই বৃদ্ধের তৃপ্তির কণ্ঠস্বর। বাঁচলুম বাবা, বড় শান্তি পেলুম। ঈশ্বর তোমার মঙ্গল করুন, মঙ্গল করুন তোমার। ভোরের আলো ফুটতে শুরু করেছে। সৈকত সেই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এখন তার গন্তব্যস্থল ওর মামার বাড়ি। তবে আজ রাতে যা ঘটল ওর সাথে, সে কথা ও এই জীবনে কোনো দিনও ভুলতে পারবে না। সৈকত পিছন ফিরে একবার বাড়িটাকে শেষবারের মতো দেখতে গেল। কি আশ্চর্য, কোথায় সেই বাড়ি? চারিদিকে তো শুধু ফাঁকা মাঠ। তাহলে এই মানুষগুলোর মতো বাড়িটারও কি কোনো অস্তিত্ব নেই? সৈকতের মাথার ভেতরে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। তারপরেও ভাবল, না, এখানে দাঁড়িয়ে এসব ভেবে আর কোনো কাজ নেই। এখনই ওকে ওর মামার বাড়ি যেতে হবে। আগামীকাল ওর বোনের বিয়ে। এই ভেবেই সৈকত ওর মামার বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলল। শুনছিলে লেখিকা মিলি ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, ভুবনডাঙ্গার বাড়িতে এক রাত। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, দীপঙ্কর, শান এবং সৌরভ। গল্পের পোস্টারে ছিল চিত্রা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমভাবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে শুনতে থাকবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন এই গল্পটি আপনাদের বন্ধুদের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।